ছটপট ম্যানলি ফেস ক্রিম বের করে পুরো মুখমণ্ডল জুড়ে মাসাজ করতেই লাগলো। আর একটু ক্রিম নেওয়ার জন্য ড্রেসিং টেবিলে হাত দিয়ে তাকাতেই হাত বাড়াতেই নজরে পড়লো অরুর ছাদ থেকে পাওয়া জিনিসগুলোর উপর। ভাসা ভাসা চোখু জোড়া সৌকুঞ্চিত করলো সহসা। ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে নিচের ঠোঁট কামড়ে হলো। জিনিসগুলো হাতে তুলে লকেট বিশিষ্ট চেন তার দেখা মাত্র অভিব্যক্তি বদলে গেল। কুচকানো ললার টান হলো মুহূর্তে, থমকে গেল হৃদস্পন্দনের গতি। নিগুড় নয়ন জোড়া হতে কষ্টের দাবানল ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আকস্মিক কেঁপে উঠল বক্ষস্থল, মাথা ভার ভার লাগছে, শরীরে ঘাম ছুটে গেছে, পা টলছে। শক্তপোক্ত মানুষটা দাঁড়িয়ে থাকতে পারছে না, ধপ করে বসে পড়ল বিছানায়। কিয়ৎ পরিমাণ থম মেরে পাথর খণ্ডের ন্যায় বসে থাকলো। অযাচিত ভাবনা ইতি টেনে দ্রুত নিজেকে সামলে নিল। ঘুরল সবেগে চিরকুটে লেখা পড়ে চিন্তায় বিভোর হলো। এবার তার মন এক অদ্ভুত আতঙ্কে ভরে গেল। এ যেন কোনো স্বপ্নের পুনরাবৃত্তি। গত কয়েকদিন ধরে সে অদ্ভুত স্বপ্নগুলো দেখেছিল, তার সঙ্গে মিলে যাচ্ছে সবকিছু। হ্যাভেন স্বপ্নে দেখেছিল প্রিয় কাছের মানুষটা ওর নিকট কিছু পৌঁছে দিতে চাইছে, কিন্তু পাচ্ছে না। অতঃপর অন্য কেউ এসে সেটা পেয়ে গিয়েছিল। হ্যাভেন জোরে জোরে শ্বাস টানল, গভীরভাবে ভাবছে এগুলো এখানে কিভাবে আসলো। আংটিটা নাড়াচাড়া করছে, ঘুরিয়ে ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে দেখছে। এই আংটি কারো আঙুলে দেখেছিল, তবে কার আঙুল মনে পড়ছে না। অরু টুটুলের রুমে পা শটান করে আছোয়া অবস্থায় পড়ে আছে। পাশে টুটুল বসে পড়াশোনা করছে। পড়ার ফাঁকে অরুকেও এটা সেটা দেখিয়ে জানতে চাইছে হয়েছে কিনা, কবিতা কেমন হয়েছে, সুন্দর হয়েছে তো, লেখা ভালো লাগছে দেখতে, এরকম কত শত প্রশ্ন করছে। অরু হেসে হেসে জবাব দিচ্ছে। টুটুলের মাঝারি সাইজের গোছানো চমৎকার বাচ্চাদের সাজসজ্জা দ্বারা গঠিত আলাদা রুম আছে, সে ওখানে পড়ে। আর রাতে ভয় পায় বলে বড় কারোর সাথে ঘুমায়। হ্যাভেনের সাথে বেশি ঘুমাতো। মূলত হ্যাভেন টুটুলকে খাচ্ছাড়া করতো না। মাঝে মাঝে শাহরের সঙ্গে ঘুমালে রাতে এসে নিয়ে যেত, কিন্তু অরুর সাথে বিয়ের পর থেকে শাহরের সাথে বেশিরভাগ ঘুমায়। হ্যাভেন আনতে চাইলে দেয় না, জোর জবরদস্তি রেখে দেয়। শাহরের মা বলে দিয়েছেন হ্যাভেনের নতুন নতুন বিয়ে হয়েছে, যতই হোক পরের বাড়ি মেয়ে বলে কথা। বাচ্চা সমেত স্বামীকে মেনে নেওয়া যতটা সহজ নয়, শাহর মার কথা মেনে নেয়। এমনিতেও টুটুল তার বড় আদরের। শাহরের কাছাকাছি না থাকলে ভাতিজাকে তার মতো করে লাভগুরু বানাবে কে? টুটুল মনোযোগ সহকারে পড়ছে। হ্যাভেন দরজা খুলে ভেতর প্রবেশ করে। অরুকে এক পল দেখে টুটুলের কাজ ঘেঁষে বসল। হ্যাভেনকে দেখা মাত্র ঠেস করে বই বন্ধ করে বাবার গলা জড়িয়ে ধরল। হ্যাভেন একগাল হাসল, ছেলের গালে কপালে আদর দিল। টুটুল বাবার নাকে চুমু খেল, জিজ্ঞেস করে আধো আধো বলিতে, কখন এসেছ? হ্যাভেন ছেলের খাতায় নজর রেখে জানায়, কিছুক্ষণ আগে। টুটুল উৎফুল্ল চিত্তে সরল স্বীকারোক্তি জানালো। আব্বু সুন্দর, আম্মু খুব ভালো, আমাকে পড়ায়, আদর করে, এতগুলো ভালোবাসে। ছোট ছোট হাত দুটো দুই দিকে মেলে দেখালো। অরুর দিকে চোখ পড়তে জিভ কাটলো। অরু একদিন বলেছিল ওদের দুজনের ভাব হয়েছে, সেটা কাউকে না বলতে। আর টুটুল বুড়ি দিল সুন্দর আমুকি রাগ করবে আর ভালোবাসবে না। টুটুলের শিশুশূন্য পক্ষী কোচরে জলের চৈচম্বর হলো সহসা। বাবার কাছে মুখ গুজে ঠোঁট উল্টে ফুপিয়ে কেঁদে উঠল। হাস্যজ্জ্বল হ্যাভেনের মুখখান অন্ধকার ঠিকরে পড়লো অমনি। বিচলিত হলো তৎক্ষণ। আকস্মাৎ কান্নার কারণ বোধগম্য হচ্ছে না। পিঠে স্নেহময় হাত বুলালো, জানতে চাইলো আদুরি ভঙ্গিতে, আমার আব্বু কাছে কেন? টুটুল নিশ্চুপ, শুধু ফুপানির আওয়াজ শোনা যাচ্ছে। বলবে না তার আব্বুকে? টুটুল কেঁদে যাচ্ছে, কিছু বলছে না। অরু এক হাত উঠিয়ে টুটুলের গালে রাখলো। টুটুল গোল গোল চোখে তাকায়, বলল অপরাধীর সুরে, সরি সুন্দর আম্মু। ওরে ফিক করে হেসে ফেলল। বুঝতে পারলো টুটুল কেন খাচ্ছে। এত কিউট কেন বাচ্চাটা, আজ তো একটা চিনির দলা। চোখের ইশারায় বোঝালো ঠিক আছে। মুহূর্তে টুটুলের কান্না থেমে যায়। হ্যাভেনের কোল থেকে নেমে অরুর কাছে যায়। অরু এক হাতে আগলে নিল, অরুর বুকে মাথা রেখে শুয়ে থাকলো জড়িয়ে ধরে। হ্যাভেন হতবিহল নেত্রতা ঝ্যাপ ঝ্যাপ করেছে আছে মা ছেলের দিকে। ব্যাপারটা কি হলো? টুটুল হুট করে কাঁদছিল, আবার হুট করে কান্না শেষ। হ্যাভেনের মগজে ঠুকলো না, তবে টুটুলের সঙ্গে অরুর স্বাভাবিক আচরণ দেখে খুশি হয়েছে। হ্যাভেন বিছানায় উঠে অরুর অপর পাশে বসল। অরুর বিরক্তি মুখ করে ফিংচি কাটল। হ্যাভেন হাত বাড়িয়ে ওদের দুজনকে একসাথে জড়িয়ে ধরল। অরু তৎক্ষণাৎ কট মুঠিয়ে উঠে কঞ্চ খাদে এনে দাঁতে পিষে পড়ল। হাত সরান।
হ্যাভেনের ভাবলেশীন গমগমে জবাব। তোমাকে ধরেছে? আমার ছেলেকে ধরেছে। ধরা লাগবে না, হাত সরান নয়তো ভেঙে ফেলবো। হ্যাভেন শব্দ করে বিচ্ছু ফাঁসে আর একটু দূরত্ব খোঁচায়, কাছে আসে, অরু গা ঘেঁষে বসে, ধীম স্বরে আওড়ালো। প্রথমে নিজের ভাঙাচোরা হাত পা শরীর ঠিক করো, পরে আমার হাত ভাঙার কথা ভেবো। অরু ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায়, রাগত চাহনিতে যেন হ্যাভেনকে ভৎসই করে দিবে। হ্যাভেন ভয় পাওয়ার অভিনয় করে বলল, এভাবে তাকিও না বউ। তোমার ডাইনি, না না, রাক্ষসে চাওনি আমি আত্মর করে ফেলবে। নজর নামো শোনা, অন্যদিকে তাকো। তোমার মাসুম বটার জান ভিক্ষা দাও। ওরও মুখশ্রী কাচিন্য রূপ নেয়, রক্তিম আভায় ছেয়ে যায় মুখবিরর। থারাম করে হ্যাভেনের পেশিবুল ইস্পাত দৃঢ় বাহুতে কিল বসায়, মাথার চুল টানল জোরে, চুল মুঠোয় রেখে প্রত্যুত্তর করল। ভালো হচ্ছে না কিন্তু, আপনার মাথার একটা চুলও আস্ত রাখবো না। হ্যাভেনের প্রচন্ড হাসি পাচ্ছে, আলগোছে চুল ছাড়িয়ে নেয় অগোচরে, ছোটকা মিটিমিটি হাসল, মাথার সন্তর্পণে এলিয়ে দিল ও নির্দ্বিধায় অরুর কাঁধে ঘাড়ের নিকট মুখ ডুবিয়ে টেনে নিল নাসারন্ধে অরুর চুল আর মেলি শরীরের শান। হ্যাভেনের ফাড়িকে উষ্ণ শ্বাস ঘাড়ে পড়ায়, অরুর শরীরে ঝঙ্কার দিয়ে উঠল, শিহরিত হলো মেলি নাজুক কায়া। হ্যাভেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। বজ্জাত লোকটা যেন নিমিষে শুষে নিয়েছে ওর সকল শক্তি। অরুর ঘাড়ে মাথা রেখে হ্যাভেন ঘোর লাগা ভঙ্গিতে ব্যঙ্গাত করে হাসকির স্বরে বলল, এক্ষুনি চুল টেনে সব উঠিয়ে ফেললে ইন ফিউচারে আদর করার সময় চুল খামচে ধরার জন্য চুল পাবে কোথায়? সেদিনের কথা চিন্তা করে কিছু চুল বাঁচিয়ে রাখা উচিত, ভবিষ্যতে তোমারই কাজে লাগবে, উপকার আসবে। রিমেম্বার দ্যাট। নামান বলছি, আপনার কি কোনো আক্কেল নেই? সবাই দেখছিল। হু কেয়ার্স? অরু ছাচালো কথা হ্যাভেনে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আস্তে করে অরুকে বিছানায় বসিয়ে দিল। টুটুলের রুমে থাকা অবস্থা খেয়াল করেছিল অরুর পা কিছুটা পূর্বের তুলনায় ফুলে রয়েছে। জিজ্ঞেস করলে জানায় ছাদে টবের সাথে বাড়ি খেয়ে আঘাত পাওয়া পায়ে পুনরায় ব্যথা পেয়েছে। তক্ষুনি টুটুলকে পড়া কমপ্লিট করতে বলে অরুকে কোলে তুলে চলে আসে হ্যাভেন। ড্রয়িং রুমে সায়রা রুবিনা ছিলেন, তারা দেখে ফেলেছিলেন এই দৃশ্য, সেজন্য অরু চেঁচামেচি করছে। হ্যাভেন ঠাস করে অরুকে নরম তুলতুলে বিছানায় ফেলে দিল। আকস্মাত ফেলে দেওয়া বিছানায় অরুর শরীর ভার নিচের দিকে দেবে গিয়েছে। অরু রাগান্বিত চোখে তাকায়, দাঁত কিরমির করে, মুখ বিরল বিকৃতি করে ফেলল। হ্যাভেন গরম পানি আর একটা পাতলা সুতির কাপড় নিয়ে আসে। অরু বসেছিল, হ্যাভেন ধাক্কা দিয়ে শুয়ে দেয়। অরু হকচকানো দৃষ্টি তাক করলো, বাচ্চাদের মতো টুকুর টুকুর করে গোল গোল নয়ন মেলে চেয়ে রইল। হ্যাভেন বসলো অরুর পায়ের কাছে, ছানটা হাত বাড়িয়ে অরুর আঘাতপ্রাপ্ত পা তুলে নিল শ্রেয় অরুর উপর। অরু বিস্মিত হলো নিমিষেই, তৎক্ষণাৎ পা সরিয়ে নিতে চাইল। তখনই নজর পড়লো হ্যাভেনের কঠিন চাহনির, চোখ রাঙানো, সহসা দমে গেল রমণী। অতঃপর স্থির হয়ে বসে থাকলো, তবে অন্তঃকরণে চলছে তীব্র আন্দোলন। হ্যাভেনের স্পর্শ কাটার মতো বিচ্ছে সর্বাঙ্গে। হ্যাভেন গরম পানির মধ্যে কাপড় চুবিয়ে মুচড়ে পানি ফেলে সেটা উষ্ণ তাপ দিচ্ছে অরুর পায়ে। এতে দ্রুত ব্যথার উপশম হয়। অরু সত্যি আরাম লাগছে। আঁকি যুগল বুঝে নিল, মনে মনে বলল, এ মানুষটা আসলে কি, যার ছোঁয়া আমার কাছে মরণ বিষের ন্যায়, তবুও তার ছোঁয়া ভালো কেন লাগে? কেন অস্বস্তি অনুভব হয় না আমার? যার জন্য আজ আমার পরিবারের সাথে মনোমালিন্য, তার একটুখানি যত্নের আশায় কেন ছটফট করে বেহায়া মন? ইদানিং কেন হচ্ছে এমন? এরকম তো হওয়ার কথা না। এই বজ্জাত লোক কি ভালোবেসে আমায় আগলে রাখার চেষ্টা করে, নাকি সবটা সম্পর্কের দায়বদ্ধতা? কখনো তার কাজকর্মে ভালোবাসা অনুভব করতে পারি, আবার কখনো পারি না। তার উপস্থিতি আমার আমার জীবনে এক অনাহুত বাস্তবতা। মাথায় কোন শয়তানের বুদ্ধি নাড়া দিচ্ছে ম্যাডাম? হ্যাভেনের গম্ভীর চওড়া কণ্ঠে তরু তড়াক করে চোখ খুলল। বেরিয়ে আসা শ্রীয় অযাচিত ভাবনা থেকে ভ্রু কুচকে তাকায়। হ্যাভেন পানির পাত্র আর কাপড় যথাস্থানে রেখে আসে। অরু কঞ্চে ব্যঙ্গভাব প্রকাশ পেল। আমি আপনার মতো না, আপনি নিজেই আস্ত একটা শয়তান। আপনার মাথায় যার শয়তানি চলে তার ধারে কাছেও নেই আমি। হ্যাভেন কোনো কথা না বলে চুপচাপ অরুর পাশে বসলো, মৃদু হাতে অরুর পায়ে হাত বোলালো। ওর কেমন সুশ্রী লাগছে, কিন্তু হ্যাভেনের কঠিন মুখশ্রী নজরে পড়তে আওড়ালো না নিশ্চঞ্চল বুলি। তবে হ্যাভেনের ছোঁয়ায় এক ধরনের কোমলতা ফুটে উঠল। পায়ের ক্ষতটায় একটু জোরে স্পর্শ লাগতে অরু কেঁপে ব্যথাতুর শব্দই তুলল। ব্যথা লাগছে? হ্যাভেন কণ্ঠে স্নিগ্ধ উদ্বেগ। সেরে যাবে। অরু ফট করে আচমকা প্রশ্ন করলো। অরু
আপনার আগের বউ কি দেখতে খুব সুন্দর ছিল? কথাটা কেন বললো নিজেও জানে না, কিন্তু আকস্মাৎ অবাঞ্ছিত বাক্যে হ্যাভেনের মধ্যে কোনো ভাবান্তর পরিলিখিত দেখা যাচ্ছে না। এতে ওরও বেশ অবাক লাগলো। হ্যাভেনের আপন ছন্দে বলা প্রত্যুত্তরে তিরস্কার ভাব। সৌন্দর্য দিয়ে ভালোবাসে বিচার করতে চাইছো? সিরিয়াস হচ্ছেন কেন? জাস্ট জানতে চেয়েছি, না বলে নাই। আমার এত শোনার আগ্রহ নাই। হ্যাভেন ঠোঁট বাঁকায়, মৃদু হেসে কটাক্ষ করে বলে, আগ্রহ আছে কি না সেটা তোমার কথার ধরন দেখে বোঝা যাচ্ছে। ওরু প্রত্যুত্তর করলো না, চুপটি করে রইলো। হ্যাভেন ফের বলতে লাগলো, অনেক সময় আমাদের জীবনে কিছু মানুষের উপস্থিতি আমাদের জীবন অনিচ্ছাকৃত এক অধ্যায় মনে হয়, মন থেকে মেনে নেওয়া যায় না। দিন শেষে একটা সময় আমরা বুঝতে পারি সে অধ্যায় নিকশ কালো আধার নয়, বরঞ্চ উজ্জ্বলতার সূত্রপাত। ওরুর মাথায় ঢুকলো না হ্যাভেনের কঠিন বাক্যদয়, শুধু মস্তিষ্ক ক্যাচ করলো। হ্যাভেন ঘুরিয়ে পেঁচিয়ে তাকে মেনে নিতে বলছে। ওরু জানে এভাবে দিনের পর দিন নিজেকে গুটিয়ে রেখে যন্ত্রণা আর দ্বিধার মধ্যে বেঁচে থাকা কতটা কঠিন। সময়ের সাথে পাল্লা দিয়ে জীবন মুহূর্তেই পরিবর্তন করতে পারলেও দুঃখ মানুষকে কখনো ছুঁতে পারত না। ওরু হাতে ভর দিয়ে হেলান দিয়ে বালিশের সঙ্গে আরেকটু সেটে যায়, করতলে ছোঁয়া লাগে শক্ত কোনো বস্তুর। নেত্রদয়ে সম্মুখে তুলে ধরতেই নজর পড়ল ছাদে পাওয়া আংটিটা। হ্যাভেন তখন জিনিসগুলো দেখে নিজের কাছে রেখেছিল, কিন্তু ভুলবশত আংটি বালিশের পাশে রয়ে যায়। সেটা খেয়াল করে টুটুলের রুমে চলে গিয়েছিল। ওরু আংটিতে দৃষ্টি স্থির রেখে আনমনে বলে, এটা তো ড্রেসিং টেবিলে ছিল, তাহলে এখানে আসলো কি করে? হ্যাভেন দুরন্ত আংটিটা অরুর হাত থেকে ছিনিয়ে নিল, ঢুকালো ট্রাউজারের পকেটে। অরু ভ্রুকুঞ্চিত করে ফেলল, জিজ্ঞেস করলো সবেগে। এটা আপনার? হ্যাভেন গভীর চাউনি নিক্ষেপ করে অরুর প্রশ্নবিদ্ধ হরিণ নেত্রে বালিশে ডিজাইন করা ফুলের পাতার উপর এক পল চেয়ে প্রত্যুত্তর করে, তাহলে কার? যার আংটি তার। হ্যাভেনের ভাবলেছেন জবাব। অরু অসন্তোষ হয়। এটা এটা কোনো উত্তর হলো আপনার? তেরা মার্কার লোক একটা। অরু কণ্ঠ নিচুতে নিঃসুথায়, অন্যের আংটি নিজের কাছে কেন রেখেছেন? এগুলো আমি পেয়েছি, আমাকে দিন। যার জিনিস আমি তাকে ফেরত দিয়ে দেবো। হ্যাভেন সরু চোখে তাকালো, চান চান ললাট কুচকে ফেলো সহসা, নজর আটকে যায় অরু স্নিগ্ধ মুখশ্রী জুড়ে লেপ্টে থাকা কৌতূহলে। হ্যাভেন তা পরখ করে নিগূঢ়ভাবে জানতে চাইলেও পরপর। চেইন, চিরকুট, এই আংটি তুমি পেয়েছ? অরু সরল সাবলীল স্বীকারোক্তি। হ্যাভেনের হ্যাঁ। জানার উদ্বেগ। কোথায়? ছাদে। ছাদে কোথায়? অরু বিরক্ত হয়, ফুস করে লম্বা শ্বাস টানলো। ছাদের যে দিকটা একটা বদ্ধ কক্ষ রয়েছে। হ্যাভেন রাজবাড়ি কণ্ঠে জানালো, স্টোর রুম ওটা। সেখানে একটা বড় টব রয়েছে, টবের পাশেই পেয়েছি। তবে হ্যাভেন আগ্রহ প্রবল হয়, ছটফট সমেত শুধল। তবে তবে আংটি স্টোর রুমের দরজার কাছে পেয়েছিলাম। হ্যাভেনের কুচকানো ললাট আরো কুঞ্চিত হয়ে জোগাড়ো ভাঁজ পড়লো, কামড়ে ধরলো নিজের ছোচের এক পাশ। হিসেব মেলানোর মতো করে চোখের মণি ঘোরালো এদিক ওদিক, এলোমেলো দৃষ্টির বিচরণ ঘটানোর মধ্যেই বলে উঠছে, ছাদে গিয়েছিলে কেন? ইচ্ছা। আর যাবে না? মেয়েটা কপাল গোছায়। হুকুম করছেন? হ্যাভেনের জবাব দেয় সারা। তোমার যা মনে হয় রুমে কতক্ষণ বসে থাকতে ভালো লাগে? পুরোপুরি যেতে নিষেধ করেনি, সুস্থ হওয়া আগে। মুখ বাঁকায় অরু। আপনার প্রথমে বলার ধরন এমনটাই ছিল না। হ্যাভেন বিড়বিড় করে বলল, বিয়ে করার স্বাদ মিটে গেছে। অরু শুনলো, পাত্তা দিল না। সন্দেহ অস্তিত্ব মাখা গলায় জানতে চাইলো, চেনের সাথে লকেটের ভেতর একটা নারীর প্রতিচ্ছবি দেখেছিলাম। কে সে? পরিচিত মুখায়ব আবারও হানা দিল চক্ষুদায়। ভেসে উঠল কিছু তিক্ত ভয়াবহ স্মৃতি। হ্যাভেনের বুক মুচড়ে উঠল, শুষ্ক ঝোঁক গিল ভারী কি নিঃশ্বাস ছেড়ে। গম্ভীর কণ্ঠে বলে, আমার খুব কাছের একজন মানুষ, ভীষণ ভালোবাসি তাকে। হ্যাভেনের তৃপ্তিময় দাম্ভিক সমেত কাট কাট জবাব অরুর অন্তকর নাড়িয়ে দিল। অদৃশ্য এক যন্ত্রণার বেড়াজালে বেষ্টনী করলো আচমকা। অচিরে ভাঙন ধরল ক্ষুদ্র সময়ের ভালো লাগার রেস। বুকের ভেতর কারণ ছাড়া চিনচিন সূক্ষ্ম ব্যথা অনুভব করলো। ঘন ঘন শ্বাস টানলো বার কয়েক, বিরস মুখে শ্রীয় মনে ভাবল, মেয়েটা কি হ্যাভেনের আগের স্ত্রী? কোথায় সে? আবার ফিরে আসবে হ্যাভেনের জীবনে? হ্যাভেন কি তাকে ফিরে পেয়ে অরুকে ডিভোর্স দিয়ে দেবে? ভুলে যাবে অরুকে? অরুর কি হলো কে জানে। ভাবনা সুতো ছিটতে দিল না সে।
সেথায় মস্তিষ্কে সচল রেখে ফুপিয়ে কেঁদে উঠল হঠাৎ। অকিপট অশ্রু জলে টইটুম্বুর হয়ে গেল মুহূর্তে, ঠোঁটে ঠোঁট চেপে কান্না সংবরণ করতে চায়, পারে না। গলায় আটকে রাখার চেষ্টা করেও ব্যর্থ হলো হ্যাভেন। বিচলিত হয় তৎক্ষণাৎ। আচানক নোনা জলের উৎসের কারণ উপলব্ধি করতে সক্ষম হলো না। নিগুড় চাহনিতে চলমলে জলরাশিময় নয়নে নিবদ্ধ করে আলিঙ্গন করলো এক হাতে সহধর্মিণীকে। অরু ঝাড়া মেরে ভরসা যোগ্য হাত সরিয়ে দিল। অতীব অবহেলা। ফুসরত পেল না রমণী। এটা হ্যাভেন, দমে যাওয়ার মানুষ না। সে তো জানে না তার সাথে নরম আচরণ করলেও হ্যাভেনের মনস্টার রূপটা ঠিক ততটাই ভয়ঙ্কর। হ্যাভেনের খসখসে করতল জায়গা দখল করলো অরুর মসৃণ কপল। ললার জুড়ে জড়িয়ে থাকা ছোট ছোট চুল গুছিয়ে দিল সন্তর্পণে। পলক্ষীন বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিয়ৎ পরিমাণ। অরু অনুভূতিহীন শূন্য চোখ বোলালো সম্মুখে পুরুষের। অসহ্যকর পুরুষের সে তির্যক চাহনির ভাষা বুঝতে পারল না। অতি আবেগে ভেসে থাকা অরু হ্যাভেন গভীরভাবে অবলোকন করছে স্ত্রীয় নারীর মুখবিরর। সময়ের পলকে ছুটে আসা হালাল নারীর উষ্ঠদয়ের সঙ্গে মিলন ঘটানোর অভিলাষে অরু মূর্তি চোখমুখ খেঁচে বন্ধ করে নিল। শ্বাস নিতে ভুলে গেল মেয়েটা। নিঃশ্বাস ছাড়ল না। মুখমণ্ডলের কোথাও কোনো পুরুষের সংস্পর্শ অনুভব না পেয়ে ফট করে দৃষ্টি মেলল তৎক্ষণাৎ উষ্ঠপুর ছুঁয়ে গেল অরুর থুতনিতে। হালকা না, ছোঁয়া একটু বেশি গভীর। অরু বিহলিত ফাটা চক্ষুতে বড় বড় হয়ে যায় সহসা। আপনি পেলব হাত স্থান পায় নিজ থুতনিতে। সেখানে হ্যাভেনের ছোটের ভেজা চুমুর পরশ সেখানে এখনো লেপচে। অরু অদর ফাঁক করে কিছু বলতে চাইল, অমনি বাধা পড়লো কণ্ঠনালীতে। গিলে নেয় ঠোঁটের ডগায় আসা বলি। কারণ হ্যাভেন শক্ত বেষ্টনী দ্বারা আটকে রেখেছে অরুর নেতানো শরীরটা। বিস্ময় কাটিয়ে উঠতে না উঠতে পুনরায় হুঁচট খেলে অরু। উন্মুক্ত ঘাড়ে অদর চেপে চুপ করে আছে হ্যাভেন। জোরে জোরে শ্বাস টানছে না, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস না। অরুর মেইলি শরীর শিহরণ জাগানোর মতো উষ্ণ শ্বাসও নয়। এই শ্বাস হতাশ, কাতর, আহত, কষ্টের ভারী নিঃশ্বাস। অরু রাগান্বিত বিরক্তিকর রিয়াকশন দিতে ভুলে গিয়েছে অচিরে এগুলোকে পেছনে ঠেলে কাপা পেল হাত আলতো করে রাখলো হ্যাভেনের পেছানো বলিষ্ঠ পৃষ্ঠদেশে। এতে হ্যাভেন আঁচকারা পেল। হাতের বন্ধন দৃঢ় করলো পূর্বের চেয়ে। বলল ফিরফির করে, অরু থ্যাংক ইউ অরু পাখি, থ্যাংক ইউ সো মাচ। শুনতে পায় প্রক্ষেপীন ভাবে ধিমি সুরে জানায়, থ্যাঙ্কস। ওয়াই? ছাদে পাওয়া জিনিসগুলো খুঁজে চলেছি কয়েক বছর ধরে, পাইনি। তুমি পেয়েছো। ইউ আর ভেরি লাকি ফর মি। থ্যাংক ইউ জান। আরও কিছু সময় পর সরে আসে হ্যাভেন। এক হাতের করতলে স্পর্শ করলো অরুর গাল, অন্য হস্তে নির্দ্বিধায় মুছে দিল অরুর অশ্রুসিক্ত মন। পোষণ করলো অরুর ললাটে পরম যত্নে আদুরে পরশ এঁটে দিতে, কিন্তু বিবেক বাধা নির্মাণ করলো। অশ্রু জল উৎসের সন্তান কোথায়? হ্যাভেনের শান্ত বিনম্র প্রশ্ন। অথচ অরু ঘাবড়ে যায়। নিজেকে দ্রুত সামলে মিহিস্বরে বলে, পায়ে ব্যথা করছিল। ললাটের ভাঁজ গাঢ়তর করে জানতে চায় হ্যাভেন। অরু আর ইউ শিওর? থতমত খায়। হ্যাভেনের জুহুরি তীক্ষ্ণ চাহনি বুধ হলেও বাইরে প্রিয়কাজ হতে দিতে নারাজ মস্তিষ্ক। মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে দিল অঢেল জবাব। হ্যাভেন ঘাটলো না, এত নিগুড়ও ভাবলো না। সবসময় মানুষের মন এক থাকে না, কিন্তু অরুর ভোতা মুখ দেখতে ভালো লাগছে না। গলা খাকারি দিল হ্যাভেন। ফিচেল হেসে বলে উঠল, প্রেমিক পুরুষ পছন্দের রমণের কাজল টানা ডাকর রাখে যুগলকে উপাধি দেয় হরিণের চোখ। আচ্ছা, গরুর চোখ কেন বলে না? গাধার চোখ কেন বলে না? তারা তো অবলা প্রাণী, তারা কি দোষ করলো? অদ্ভুত প্রশ্নে অরুর শান্ত চোখ বড় বড় হয়ে গেল নিমিষে। তাজ্জব বনে গেল। আজগুবি চিন্তা ভাবনায় মুহূর্তে তবদা খেলো অরু। মেয়েটা চোখে মুখে হতভম্ব ভাব নিয়ে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়েও কথাগুলো যেন আটকেই গেল গলায়। পিটপিট করে তাকায়। এরকম অযাচিত আশ্চর্য কথায় কিঞ্চিত ভরকালো মেয়েটা। কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে হতবিহ্বল বাক্য, পাগল টাগল হয়ে গিয়েছেন নাকি? হ্যাভেন নিজের ফিসেল হাসি ধরে রেখে নিষ্প্রভ গলায় বলল, কি হলো ভাবছো হঠাৎ এত ফিলোসফি কেন? আসলে আমি লজিক দ্বারা ভাবার চেষ্টা করছি। মানুষের মন তো অদ্ভুত। যা দেখে ভালো লাগে সেটাকে দামি, সুন্দর, অর্থপূর্ণ সব বিশেষণে ভরিয়ে দিতে চায়। তাই হয়তো হরিণের চোখ হয়ে গেল ভালোবাসার রূপক। কিন্তু গরু বা গাধা, ওদের জন্য মায়া লাগে। হায় রে, ওরা বেচারা তো সৌন্দর্যের তুলনায় কোনো অংশে কম না।
তবুও কেউ তাদের সাথে মনুষ্য জাতিকে তুলনা করতে নারাজ। অরু অজান্তে ফিক করেই হেসে ফেলল। টেকনিক্যালি ভাবতে গেলে হ্যাভেনের কথা লজিক আছে। অরু সেই প্রাঞ্জল স্নিগ্ধ মুখশ্রী হাসি হ্যাভেন মুগ্ধ দৃষ্টিতে দেখল। বিয়ের পর আজ প্রথম অরুকে মন থেকে হাসতে দেখছে। হাসির ঝলকে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠল অরু চোল পড়া থুতনি আর আর পদ্মপুরীর ন্যায় পিবর ঠোঁট। হ্যাভেনের ঘোর লেগে যাচ্ছে। চট জলদি নজর ফিরিয়ে নেয় এই হাসি হ্যাভেনকে বশীভূত করতে সক্ষম। অরু খিলখিল করে হাসি বজায় রেখে প্রত্যুত্তর করে, এইসব কথা আপনি কোথায় পান? মাথায় কি সবসময় উদ্ভট চিন্তা করে আপনার? আপনার ব্রেন কি দ্বারা গঠিত? হ্যাভেন কাজ ঝাঁকালো, অ্যাটিটিউড ছড়িয়ে পড়লো সর্বাঙ্গে। গ্রীবা ঝাঁকিয়ে বলল বিরস মুখে, যেদিন আমি জানতে পারবো সেদিন তোমাকে বলবো। একটু থেমে লম্বা শ্বাস টানলো পুনরায় ভরট কণ্ঠে বলল, কি চাই? ওর চমকে উঠল। মুহূর্তেই উড়বে মিলিয়ে গেল অধরে ঝরঝরে হাসি বিস্ময়ে ঢেলে পাল্টা প্রশ্ন ছিল। কখন বললাম আমি কিছু চাই? তুমি চাওনি, কিন্তু আমি দিতে চাই। হঠাৎ এত পরিবর্তন? আর কি বা চাইবো? যা খুশি চাইতে পারো। ছাদে পাওয়া জিনিসগুলোর জন্য একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছে। নয়তো তোমার প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। সময়ের পলকে ভাবেন পূর্বের গুরু গম্ভীর অভিব্যক্তিতে ফিরে আসে। কণ্ঠে তীব্র তেজ, দীপ্তিময় ভাব। অরু তাচ্ছিল হাসে, মলিন চোখে চেয়ে বলে, লাগবে না কিছু। হ্যাভেন ঝুঁকে আসে খানিকটা অরুর অপর পাশে এক হাত রেখে বেড়াচাল সৃষ্টি করে। অরু নড়তে পারে না, চোখে চোখ রেখে গমগমে স্বরে বলল, হ্যাভেন। তোমার বাবার সাথে দেখা করবে? অরু তপ্ত শ্বাস ছেড়ে মস্তক নিচু করলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। হ্যাভেন আঙুল দিয়ে অরুর থুতনি স্পর্শ করে নিচু করা মুখ উঁচু করলো। অরুর চোখ ছলছল করছে। হ্যাভেন শান্ত দৃষ্টি তাক করে মুচকি হেসে জানায়, অরু এখানে আসতে বলবো নাকি ও বাড়িতে যাবে? নিশ্চুপ মুখমণ্ডল জুড়ে অন্ধকার। সে সামথিং। অরু হাত সরিয়ে দিল, ছোচ নেড়ে বলল কিছু। মাথা নেড়ে নির্বিঘ্নে সায় জানায়, যার অর্থ যেখানে খুশি দেখা হলেই হলো। হ্যাভেন প্রফুল্ল সজীব হাসল। অরুর ঘাড়ে সরু নাক ঘষে চনমনে কণ্ঠে আশ্বস্ত করে বলল, কাল ব্যবস্থা করছে। সূর্য তার রক্তিম আভায় প্রভাতকে স্নিগ্ধ করে তুলল। বাতাসে বিরাজমান শীতলতার স্থির স্পর্শ। শিশির বিন্দুগুলো ঘাসের ফলায় ঝলমল করছে। রূপোর গুড়ি ছড়িয়ে আছে প্রকৃতির গালিচায়। পূর্বাকাশে তুলোর মতো সাদা মেঘের চাদর এক টানা বিস্তৃত হয়ে থেকে থেকে উজ্জ্বল আলোকে ঢেকে দিচ্ছে। বাতাসের গায়ে লেপ্টে রয়েছে একরকম নীরব চঞ্চলতার মৃদু প্রবাহ, অথচ দেহে কাঁপন ধরানোর মতো শীতল। পাখিরা জড়ানো স্বরে ডাকছে। ঠান্ডার কাঁপুনিতে তাদের কণ্ঠস্বর ও জড়তা লেগে আছে। রাস্তাঘাট এখনো কুয়াশা পাতলা আস্তরণে ঢাকা, যেখানে পথচারীদের ধীর গতির ছায়া আবছা হয়ে মিলিয়ে যাচ্ছে। ঘর থেকে বের হওয়া প্রতিটি মানুষ নিজের শীতের কঠোর করাল গ্রাস থেকে মুক্ত করার ব্যর্থ চেষ্টা করছে। গলায় মাফলার, হাতে গরম কাপড়, মুখ থেকে বের হওয়া ধোয়ার মতো নিঃশ্বাস। প্রভাতের এই সময় অরু সচরাচর তন্দ্রায় আচ্ছন্ন হয়ে থাকে। বাবার বাড়ি যাবে শুনে মন পুলকিত নেচে উঠেছে। ঘুম রানী লেজ গুটিয়ে পালিয়েছে অনেক আগেই। অন্তরে আজ এক অনিবর্চনীয় শিহরণ জাগ্রত। প্রতীক্ষার প্রহর পেরিয়ে সমগ্র সত্তা এক অপার আনন্দে উদ্দোলিত। তবুও প্রত্যুত্তর তাড়নায় সে স্বস্তিহীন। দর্পণের সামনে দাঁড়িয়ে দেখছে নিজেকে। সেথায় স্ত্রীয় মুখাবে প্রতিফলন হচ্ছে এক অভ্যন্তরীণ আলোড়ন। চোখে উজ্জ্বল দৃপ্তি, সুর নিচে এক অদৃশ্য উদ্বেগের ছায়া। অরুর অনিন্দ কুন্তল আজ যত্নে বিন্যস্ত। গ্রীবার কাছে খোপার বাঁধনে অলসভাবে জড়ানো রূপোর কাঁচা। বসনের পরতে পরতে পরিশীলিত নন্দন। গায়ে অরু নাভ, শাড়ির কোচকানো ভাজে ভাজে লেগে আছে শীত সকালের আর্দ্রতা। প্রতিটি অনুষঙ্গ নিখুঁতভাবে সাজানোর পরও অরুর অন্তরে এক অজানার সঞ্চরণ, এক অদৃশ্য সঞ্চার। দ্বিধাবোধ, স্নিগ্ধ বেদনা, হয়তো শৈশবে সেই প্রাঙ্গণে ফিরে যাওয়ার গোপন অস্থিরতা। বাইরে গৃহপ্রাঙ্গণে রোদ এখনও সম্পূর্ণ প্রসারিত হয়নি, কিন্তু অরুর
অন্তলোকে স্মৃতির আলোকছটা জ্বলে উঠেছে পূর্ণ দৃপ্তিতে। ফুল হাতার শার্ট কোনই পর্যন্ত গোটাতে গোটাতে অরুর পাশে এসে দাঁড়ায় হ্যাভেন। ভ্রুকুঞ্চিত করে এক পলক দেখলো অরুকে, পরপর রাজবাড়ি কঞ্চে বলে উঠছে, সবসময় নিজ মসজিদে চলো, আজ কি হলো? শাড়িতে পিন লাগাতে লাগাতে অরু ব্যস্ত হয়ে জোরালো কণ্ঠে জবাব দেয়। বুঝলাম না। শাড়ি করো। অরুর হাত থেমে যায়, পিন লাগানোর কথা ভুলে তড়িৎ গতিতে ঘাড় ঘুরায়। নেত্রদয় বিস্ময় ঠেলে তাকায় হ্যাভেনের মুখমণ্ডলে। চক্ষুদয় বড় হয়ে যায় কোটো ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। বিহলিত ফাটা চক্ষু চড়ক গাছ, কণ্ঠে অবিশ্বাস নিঃসুত হয়। হোয়াট আর ইউ সেইড? হ্যাভেন শান্ত স্থির, তার ভাবভঙ্গিমা স্বাভাবিক, জানা সাবলীল ভাবে। শাড়ি পরা অভ্যস্ত না, তাহলে পরেছে কেন? আমি কি বলেছি শাড়ি পরতে? অরু পিটপিট করে যায়, গোমরা মুখ থমথমে, কণ্ঠ নিচুতে নিয়ে মিনমিন কণ্ঠে জানালো, কাকিমা বলেছেন বিয়ের পর বাবার বাড়ি গেলে প্রথমে গেলে শাড়ি পরে যেতে হয়। হ্যাভেন অবাক শহীদ ভ্রু কুচিয়ে জিজ্ঞেস করল, তুমি কারো কথা কর্ণপাত করো? ও মাই গড, ডিড আই হিয়ার কারেক্টলি? অরু মুখ বাঁকায়, কথাটা গায়ে লাগালো। আসলে ও কেন সায়রার কথা শুনতে যাবে? ইদানিং ইদানিং কি যে হয়? অরু বিরস মুখে বলে, জাস্ট ট্রেডিশনাল। চেঞ্জ করে ফেলো মন থেকে, না চাইলে। সবচেয়ে দামি এই গর্জিয়াস ড্রেস পরলেও কাউকে সুন্দর লাগে না। হ্যাভেনের কণ্ঠ কেমন তাচ্ছিল ভাব। অরু বেশ ভাবলো না, মুখ কালো করে বলে, কি পরবো? ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়লো হ্যাভেন। ভেসে আসে কণ্ঠনালী ভেদ করে গমগমে স্বর। তোর অন্য কোনো ড্রেস নেই? আমাদের কথা বলো। আলমারি ভর্তি জামা কাপড়, সেগুলো না হলে আমার ড্রেস পরো। অরু মৃদু চটে গেল, বাজখাই গলায় বলল, একদম ধমকে কথা বলবেন না আমার সাথে। কথাটা সুন্দরভাবেও তো বলা যেত। তুমি ভালো কথার মানুষ। অরু রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো। হ্যাভেন ঘড়িতে নজর বুলিয়ে ভরাট স্বরে আওড়ালো, হয় কাকিমার কাছে গিয়ে ঠিকঠাকভাবে শাড়ি পরে এসো, তো দ্রুত অন্য ড্রেস পরো। তোর কাছে সময়ের ভ্যালু না থাকলেও আমার কাছে আছে, সো হারি আপ। অরু গেল না, তাড়ামি করে দাঁড়িয়ে থায়। হ্যাভেন মৃদু স্বরে ধমকে চেঁচিয়ে বলল, কথার অবাধ্য হলে কিভাবে তোমাকে মানাতে হয় সেটা খুব ভালো করে জানা আছে আমার। মেজাজ খারাপ হওয়ার আগে যা বলেছে। অরু ঠোঁট ফুলিয়ে ফুসতে ফুসতে আলমারির নিকট পা বাড়ালো। পেছন থেকে শুনতে পেল হ্যাভেনের শান্তিপূর্ণ মনোমুগ্ধকর বলি, কোনো সাজকাজ করবে না। পাগলামি করলে সেটার দহন তখন সহ্য করতে পারবে না। শুধু চাইলে কপালে টিপ আর চোখে কাজল দিতে পারো। অরু সহসা মাথা এদিকে ফেরায়। হ্যাভেনের এত রসালো বুকে ধাক্কা লাগার মতো কথায় কর্ণপাত করলো না। চোখ ছোট ছোট করে চেয়ে ভ্রু উঁচিয়ে কাটকাট জবাব দিল, সাজগোজ যদি ভালো না লাগে তবে কপালের টিপ আর চোখের কাজল কেন ভালো লাগে? এগুলো কি সাজের বাইরে? হ্যাভেন তেতে উঠল, কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে জানায়, যা মজা করো, অ্যাজ ইউর উইশ। মাতাল করে পায়তারা চালালে যখন শরীরে জখম করবো তখন বুঝবে কত ধানে কত চাল। অরু কটমট করে তাকায়, দাঁতে দাঁত পিষে টপস আর লং স্কার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। দিগন্ত রেখায় সূর্যের রশ্মি যখন কুয়াশায় পর্দা ভেদ করে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় প্রকৃতি এক অনন্য শিল্পকর্ম এঁকে দিচ্ছে সেই এই শীত সকালকে বহুময় করে তুলতে। তবুও হিমেল বাতাসের নির্মম কামড় থেমে নেই, সে আপন অস্তিত্বে জানান দিচ্ছে অবিরত। শহরের ব্যস্ত রাস্তা ঝলমলে হালকা সোনালি রোদ্দুর চোখ ধাঁধিয়ে দিচ্ছে। হ্যাভেনের গাড়ি দ্রুত গতিতে ছুটে চলছে আপন গন্তব্যে। জানালার কাচ নামানো, বাতাসে অরুর চুল উঠছে অস্থিরভাবে। হাওয়ার প্রকোপে এলোমেলো হয়ে যাচ্ছে ঝরঝরে কেশবহুল। অরু নয়ন ছোট করে অল্প ঘেমে যাওয়া নাক কুচকে বিরক্ত হয়ে উড়ন্ত চুল ঠিক করছে। ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে আর চোখে যে হ্যাভেন অবলোকন করছে, এসব ইচ্ছে করছে নিজের হাতে অরুর ছড়িয়ে ছিটিয়ে থাকা কেশ বহুল যত্ন নিয়ে কানের পিছে গুজে দিতে। চাইলে কি সবসময় সেটা সম্ভব? মোটেই কাম্য নয়। বিধিবাম ইচ্ছে দমন করলো অবলীলায়। অরু নির্লিপ্ত ভঙ্গিতে শ্রীয় মনে চুপচাপ বসে হ্যাভেনের দিকে একবার ফিরেও দেখছে না। নজর বাইরে চলন্ত গাড়ি, পথচারীতে চলাচলের উপর। হঠাৎ দৃষ্টি আটকে গেল রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা এক পরিচিত মুখ হবে নিখিল। চোখের শিরা দপদপ করে উঠে অরুর, রাগে শ্বাস ভারী হয়ে এলো। অতীতের প্রতিটি প্রতারণা, প্রতিটি মিথ্যে কথা এক মুহূর্তের জন্য আগুনের ফুলকি হয়ে জ্বলে উঠল বুকের ভেতর। মুহূর্তে দেরি না করে চিৎকার করে উঠল, স্টপ দ্য কার। হ্যাঁ চমকে উঠে ব্যস্ত ভঙ্গিতে ব্রেক কষল। অরু
ছটফট কণ্ঠে। ঘাবড়ে গিয়ে কিছুটা ব্রেক চাপতে গাড়ি ধাক্কা খেয়ে স্থির হলো অরু। স্থির হয়ে বসে থাকেনি, তৎক্ষণাৎ হনহন করে গাড়ি থেকে নেমে গেল। সারা শরীরে তীব্র ঘৃণার আগুন জ্বলতে লাগলো, চোখ দুটো কিঞ্চিত রক্তলাল। ফোঁস করে শব্দ নিখিলের দিকে এগিয়ে গেল সে। পেল হস্ত মুষ্টিবদ্ধ, সারা শরীর কাঁপছে ক্রোধে। নিখিল চোরা নেত্রদয়ে মনি ঘোরাচ্ছে চারপাশে, হাতে একটা ডেক্টরি কালো ব্যাগের মতো। অধীর আগ্রহে কারোর জন্য প্রতীক্ষা করছে হয়তো। আকস্মাৎ নরম হাতের শক্তপোক্ত থাপ্পড় গালে পড়তে বসকে গেল সে। তখনও বুঝতে পারছে না কি ঘটেছে। পর মুহূর্তে পুনরায় আগের তুলনায় বিকট তীব্র শব্দ বাতাস কেটে গিয়ে ধাক্কায় খেলো অপর গালে। অরু তাকে আবারও থাপ্পড় মেরেছে। এক মুহূর্ত স্তব্ধতা, রাস্তা গুমট, বাতাবরণ থমথমে রূপ নিয়েছে। চারপাশের কোলাহল মুহূর্তে নীরবতায় ছেয়ে গিয়েছে। এই